আচ্ছা, আজকের ক্লাসে আমি তোমাদের সরল দোলগতির ঠিক পরের চ্যাপ্টার কম্পনের প্রকৃতি বা নেচার অফ ভাইব্রেশন এটা নিয়ে একটু আলোচনা করছি। তো এই পোর্শনটা, এই কম্পনের প্রকৃতি এই পোর্শনটা তোমাদের এবারে ক্লাস 11-এ তোমাদের মেন যে অ্যানুয়াল এক্সাম তাতে কিন্তু ডিলিটেড পোর্শন হয়ে গেছে, মানে বাদ চলে গেছে। সেই জন্য অতটা গুরুত্ব দিয়ে না, মানে ডিলিটেড পোর্শন হলেও আমাদের কম্পনের প্রকৃতির পরের যে চ্যাপ্টার আছে না, তরঙ্গ গতি, সেখানটাতে এই জিনিসগুলো একটু কাজে লাগবে। সেই জন্য কি এটা না বুঝলে এটা একটু অসুবিধা হবে আর কি। সেই জন্য আমি এটা পড়াচ্ছি এই চ্যাপ্টারটা, কিন্তু পরীক্ষার জন্য নয়। তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় এই চ্যাপ্টারটা বাদ ডিলিটেড হয়ে গেছে, কিন্তু এইটা আমি পড়িয়েই যাচ্ছি। তোমরা একটু মোটামুটি জিনিসটা জেনে রাখবে, জিনিসটা কি সে সম্পর্কে। হ্যাঁ, ওকে। তো কম্পনের প্রকৃতি মানে আমরা কম্পনশীল বস্তুর কম্পনটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, কম্পন বা ভাইব্রেশন। ইংরেজিতে বলে ভাইব্রেশন। দেখবে যে কোনো বস্তু কম্পিত হয়, সুরসোলাকা একটা বাহুকে আঘাত করে ভাইব্রেশন হয়। কাঁসার বাটি হাত থেকে পড়ে গেল মেঝেতে, ঝনঝন করে আওয়াজ হলো, মানে ভাইব্রেশন হচ্ছে। ক্লাস 9 আমরা পড়েছি কম্পনশীল বস্তু থেকে শব্দ উৎপন্ন হয়। তাহলে কম্পনশীল বস্তুর কম্পনের কম্পাঙ্ক 1 সেকেন্ডে মিনিমাম 20 বার আর ম্যাক্সিমাম 20,000 বার। এর মধ্যে যদি হয় তবে সেই শব্দ আমরা শুনতে পাই, শ্রুতিগোচর শব্দ। তার মানে যে কোনো বস্তুর কম্পনশীল হতে হবে তবে শব্দ উৎপন্ন হয়। তো এই কম্পনশীল বস্তুর কম্পনটা কিরকম কম্পন হয়? সেও ঠিক সরল দোলগতিতে কম্পন হয়, অর্থাৎ সাম্যাবস্থানের উভয় দিকে ওই বস্তুর প্রত্যেকটা কণা সাম্যাবস্থানের উভয় দিকে কম্পিত হবে, সরল দোলগতিতে কম্পিত হবে। মানে আবার বাম দিক ডান দিক, বাম দিক ডান দিক, এত স্পিডে মুহূর্তের মধ্যে হয়। ঠিক আছে, 1 সেকেন্ডে 400, 500, 600 বার পূর্ণ কম্পন হয়। এই কম্পাঙ্ক মিনিমাম 20 আর ম্যাক্সিমাম 20,000। ঠিক আছে, তাহলে এই যে কম্পন হচ্ছে, এই কম্পনটাকে অর্থাৎ বস্তুর সমগ্র যে কণাগুলো আছে সেগুলো একসঙ্গে সম্মিলিতভাবে যে কম্পনটা হচ্ছে, সেই বস্তুর প্রত্যেকটা কণার সেই কম্পনগুলো সরল দোলগতিতে কম্পিত হবে, সিম্পল হারমোনিক মোশন। অর্থাৎ আগের চ্যাপ্টারে যে সরল দোলগতির যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়িয়েছি, সেই সমস্ত বৈশিষ্ট্য এখানেও কাজে লাগবে যে কোনো কম্পনের ক্ষেত্রে। তো এই কম্পনটাকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্বাভাবিক কম্পন, আর একটা হচ্ছে বা মুক্ত কম্পন, আর একটা হচ্ছে তোমাকে অবমন্দিত কম্পন। অবমন্দিত কম্পন বা ইংরেজিতে বলে ড্যাম্পড অসিলেশন, DMPED, ড্যাম্পড অসিলেশন বা ভাইব্রেশন, ড্যাম্পড ভাইব্রেশন। আর এটা ফ্রি ভাইব্রেশন, ফ্রিলি ভাইব্রেট করে ভাইব্রেশন। স্বাভাবিক কম্পন মানে কোনো একটা বস্তু তার সাইজ, আকার, স্থিতিস্থাপকতা, ধর্ম বা ভর এসবের উপর নির্ভর করে একটা নির্দিষ্ট কম্পাঙ্কে কম্পিত হয়। নির্দিষ্ট কম্পাঙ্ক মানে 1 সেকেন্ডে ধরো কেউ 20 বার কম্পিত হচ্ছে, কেউ 40 বার, কেউ 50 বার ইত্যাদি। মাছি দেখবে ডানাগুলো উপর নিচে কম্পিত হচ্ছে, ভাইব্রেট করছে। তার মানে 1 সেকেন্ডের মধ্যে নিশ্চয়ই তার 20 উপর, তবে মৌমাছির ডানার আওয়াজ আমরা শুনতে পাই, মাছির আওয়াজ, ভব আওয়াজ শুনতে পাই। তার মানে কি 1 সেকেন্ডে 20 বেশি কম্পন হচ্ছে, মানে সাম্যাবস্থানের উভয় দিকে ওঠানামা হচ্ছে, সরল দোলগতিতে দোলন হচ্ছে। ওকে, এই যে কম্পন এটাকে স্বাভাবিক কম্পন বলা হয়। অর্থাৎ কোনো কম্পনশীল বস্তুর উপর, মানে বস্তুকে কম্পিত করতে গেলে তো প্রত্যানয়ন বল চাই, রেস্টোরিং ফোর্স। কারণ সাম্যাবস্থান থেকে বস্তুটাকে বিচ্যুত করে ছেড়ে দিলে কি হয়? রেস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ন বল সৃষ্টি হয়ে সে কণাটাকে কি হয়? আবার সাম্যাবস্থান আনে, তাই তো? আবার সাম্যাবস্থান আসার সময় তার বেগ সর্বোচ্চ হওয়ার জন্য গতিজাত ধর্মের ফলে সে আবার বাম দিকে যায়, তখন আবার প্রত্যানয়ন বল কি করে? কণাটাকে ফিরিয়ে আনে। কারণ প্রত্যানয়ন বল চাই তবে কম্পন হবে। তো যেসব
কম্পনশীল বস্তুর মধ্যে প্রত্যানয়ন বল ছাড়া অন্য কোনো বল যদি ক্রিয়া না করে, শুধুমাত্র প্রত্যানয়ন বলটা যদি কাজ করে, তাকে স্বাভাবিক কম্পন বলা হয়। আর অবমন্দিত কম্পন মানে কোনো বস্তুর উপর, কম্পনশীল বস্তুর উপর বিভিন্ন বাধাজনিত বল যদি কাজ করে, তাহলে বস্তুটির কম্পন বিস্তার কি হয়, ধীরে 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 কমে যায়। এই যে একটা কাঁসার বাটি প্রথমে ঝনঝন করে উঠলো, ভাইব্রেশন দেবে প্রচুর হচ্ছে, কিছুক্ষণ পর দেখা যাবে ভাইব্রেশন পরিমাণ কমতে 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 একসময় কাঁসার বাটিটা কি হলো, থেমে গেল, শব্দটাও থেমে গেল। তার মানে কি, তার মানে এখানে কম্পনের বিস্তারটা ধীরে ধীরে কমছে। কেন? কারণ হচ্ছে প্রত্যানয়ন বল ছাড়াও অনেক বাধাজনিত বল এখানে কাজ করে, বায়ুর বাধা, ঘর্ষণজনিত বলের বাধা, এইসব কাজ করার জন্য তাদের কম্পন বিস্তার ধীরে ধীরে কমে যায়। স্বাভাবিক কম্পন হলে কম্পন বিস্তারটা প্রায় সেম থাকে, অর্থাৎ সাম্য অবস্থানের উভয় দিকে এরকম ভাবে সেম কি হবে, বিস্তারটা একই থাকবে, বিস্তারটা এরকমই হবে, ভাইব্রেশন হতেই থাকবে সহজ দরগতিতে, এটাও প্লাসে এটাও মাইনাসে। সময় যত যাবে তার একটা সরণ এক্স, কিন্তু কম্পন বিস্তার সেম থাকবে। কিন্তু অবমন্দিত কম্পন হলে কম্পন বিস্তার কি হবে, ধীরে 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 কমতে থাকবে। এখন দেখবে বইতে পড়া আছে, করতে করতে একসময় থেমে যাবে। হলো? তার মানে এখানে কম্পন বিস্তার যদি এটা A1 প্রথমে ধরো, তারপরটা ধরো A2, তারপরটা ধরো A3, তারপরে A4 যদি হয়, এইভাবে একটা রিলেশন আছে, A1 বাই A2 সমান A2 বাই A3 সমান A3 বাই A4, এইভাবে হতে থাকবে। এই হচ্ছে স্বাভাবিক কম্পন, অবমন্দিত কম্পন, মানে বাধাজনিত বলে পাবে, ধীরে 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 কম্পন বিস্তার করতে করতে একসময় থেমে যাবে। কিন্তু এটা সারা জীবন এটা সময় সাপেক্ষে কি হয়, কোনো বাধাজনিত বল কাজ করছে না, কি হবে, অসিলেটই করতেই থাকবে, যত সময় যাবে একইভাবে সে অসিলেশন হবে, এটাকে স্বাভাবিক কম্পন বলা হয়। তো স্বাভাবিক কম্পন কি কি বিষয়ের উপর নির্ভর করে, এখানে বইতে আসে দেখবে, সরল দোলকের ক্ষেত্রে, স্থিতিস্থাপক স্প্রিং এর ক্ষেত্রে ইত্যাদি। আচ্ছা, এবারে স্বাভাবিক কম্পন এই গ্রাফগুলো তাহলে তো পরীক্ষাতে পড়বে না, আগে সব পরীক্ষা পড়তেই সব। স্বাভাবিক কম্পন বা মুক্ত কম্পনে আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে অনুপ্রস্থ কম্পন, আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য কম্পন। দু ধরনের কম্পন, অনুপ্রস্থ বা তির্যক কম্পনও বলা হয়, তির্যক কম্পন, আর অনুদৈর্ঘ্য কম্পন বা এটা লংগিটিউডিনাল ভাইব্রেশন, এটাকে ল্যাটারাল ভাইব্রেশন বলা হয়। অর্থাৎ কম্পনশীল বস্তুর প্রত্যেকটা কণার কম্পন কি হবে, তার দৈর্ঘ্যের সঙ্গে লম্বভাবে আন্দোলিত হবে। একটা তার টেনে ছেড়ে দিলে সে তার গিটার প্রতি তারের বাদ্যযন্ত্র দেবে, তারের দুটো প্রান্ত দুদিকে আবদ্ধ থাকে দৃঢ়ভাবে, মাঝখানটা টেনে ছেড়ে দিলে কি হয়, তারটা উপরে উঠছে এবং নিচে নামছে। তারের প্রত্যেকটা কণা কি হয়, তারটার দৈর্ঘ্য হচ্ছে এইটা, এই দৈর্ঘ্যের সঙ্গে তারের দৈর্ঘ্য হচ্ছে ধরো এইটা, এটা তারের দৈর্ঘ্যের সঙ্গে কণাগুলো কিভাবে কম্পিত হচ্ছে, লম্ব বরাবর উপর নিচে যাবে, বুঝেছো? দৈর্ঘ্যের সঙ্গে 90 ডিগ্রি করে উপর নিচে এটা হচ্ছে তির্যক কম্পন বা অনুপ্রস্থ কম্পন। অনুদৈর্ঘ্য কম্পন হলে ধরো একটা স্প্রিং, এক প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ আছে, নিচে একটা ভর ঝুলানো আছে, টেনে ছেড়ে দিলে কি হবে, স্প্রিং এর দেখবে প্রত্যেকটা কণা উপর নিচে আন্দোলিত হচ্ছে। স্প্রিংটারও দৈর্ঘ্য কোন দিকে, এটা স্প্রিংটা দৈর্ঘ্যের সঙ্গে সমান্তরালে দেখো আন্দোলিত হচ্ছে, তো এই ধরনের কম্পনটাকে বলা হবে অনুদৈর্ঘ্য কম্পন। ঠিক আছে, প্রত্যেকটা কণার কম্পন তার দৈর্ঘ্যের সঙ্গে সমান্তরালে কম্পিত হলে সেটাই অনুদৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য বরাবর নাম দেওয়া আছে। অনুপ্রস্থ বা তির্যক মানে তারের দৈর্ঘ্যের সঙ্গে লম্বভাবে আন্দোলিত হলে তাকে অনুপ্রস্থ বা তির্যক কম্পন বলা হয়। কাকে বলে উদাহরণ দেওয়া আছে, জিনিসগুলো কি জেনে নিলে। আরো দু ধরনের কম্পন আছে, একটা হচ্ছে পরবশ কম্পন আর একটা হচ্ছে অনুনাদ। পরবশ কম্পন মানে পরের বসে কম্পিত হওয়া, এই যে মানে ঘরে ভূমিকম্প হলে ঘর বাড়ি সব ভেঙে পড়ে যায়। ভূমিকম্প মানে কি, ভূমিকম্প মানে পৃথিবী ভূপৃষ্ঠ কাঁপছে,
তাহলে ভূপৃষ্ঠের কম্পনটা কি হচ্ছে, আমাদের ঘর বাড়ির মধ্যে স্থানান্তরিত হয়ে ঘর বাড়িও কাঁপতে শুরু করে দিল, ফলে ভেঙে যাচ্ছে। একটা গাড়ি, রাস্তাতে গাড়ি যাচ্ছে, দেখবে গাড়ির রাস্তার কাছাকাছি থাকা ঘর বাড়িগুলো কাঁপছে। আর হাওড়ার ব্রিজ বা সেতু, এর উপর দিয়ে গাড়ি ঘোড়াগুলো গেলে দেখবে সেতুটা কাঁপছে। কেন না, এর মধ্যে পরবশ কম্পন তৈরি হচ্ছে। গাড়িগুলোর কম্পনটা, ওই ধরো সেতুর উপর দিয়ে একটা গাড়ি যাচ্ছে, তার গাড়ির কম্পনটা কি হচ্ছে, সেতুর মধ্যে স্থানান্তরিত হয়ে যাচ্ছে। এবার সেতুর একটা নিজস্ব স্বাভাবিক কম্পাঙ্ক আছে, তাই তো? সেই প্রথমে নিজের কম্পাঙ্কে কম্পিত হওয়ার চেষ্টা করবে, কিন্তু পারবে না। গাড়ির যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কে গাড়ির সেতুটা কম্পিত হয়। ঠিক আছে, এইটাকে বলা হয় পরবশ কম্পন। তাহলে একটা হলো, আরো দুটো পার্ট আছে, স্বাভাবিক কম্পন, অবমন্দিত কম্পন ছাড়াও আরো দুটো কম্পন আছে। 3 নম্বরটা হচ্ছে পরবশ কম্পন, ফোর্সড ভাইব্রেশন, আর 4 নম্বরটা হচ্ছে অনুনাদ। একটা টেবিলে একটা ষোলশোলাকা রেখেছি, ঠিক আছে, ষোলশোলাকাটা কম্পিত হচ্ছে, এদিকে এদিক দেখা যাচ্ছে টেবিলটা কম্পিত হচ্ছে। তাহলে ষোলশোলাকার কম্পনটা টেবিলের মধ্যে স্থানান্তরিত হয়ে যাচ্ছে, মানে টেবিলটা ভাইব্রেশন হচ্ছে। টেবিলটাকে তো পর্যাপিত বল প্রয়োগ করিনি, পর্যাপিত বলের পরে ষোলশোলাকাটা কম্পিত হচ্ছে, বা কাঁসা বাটিটা টেবিলের উপরে রেখেছি সেটা কম্পিত হচ্ছে, কিন্তু টেবিলের উপর কোনো পর্যাপ্ত বল প্রয়োগ করিনি, অথচ টেবিলটা কম্পন হচ্ছে। তার মানে এর প্রভাবে, এর বসে কম্পিত হচ্ছে। তাই এই ধরনের কম্পনগুলোকে বলা হয় পরবশ কম্পন। আর একটা আছে অনুনাদ। অনুনাদ মানে হচ্ছে কি, যখন এই টেবিলের স্বাভাবিক কম্পাঙ্ক আর এই কি বলে ষোলশোলাকা বা এই বস্তু স্বাভাবিক কম্পাঙ্ক, দুজনের কম্পাঙ্ক যখন ম্যাচ হয়ে যাবে, তখন কি হবে, তখন টেবিলটা আরো প্রবল জোরে কম্পিত হবে। এই ধরনের কম্পনগুলোকে বলা হয় অনুনাদ। শুধু কাকে বলে একটু জেনে নিবে, পাত্র ইত্যাদি ইত্যাদি। অনুনাদ অনেক উদাহরণ আছে, যেমন ধরো বিভিন্ন বেতার প্রচার কেন্দ্রে, ধরো তুমি একটা 93.5 রেড FM এর অনুষ্ঠান শুনতে যাচ্ছ রেডিওতে। 93.5 রেড FM মানে কি, মানে ওই ওখান থেকে প্রচার কেন্দ্র থেকে 93.5 কম্পাঙ্কের তারা সম্প্রচার করছে ওই অনুষ্ঠানটাকে। তাহলে আমরা ওই অনুষ্ঠানটা শুনতে গেলে আমাদেরও রেডিওতে ওই কম্পাঙ্কটাই তৈরি করতে হবে, তবে তার কম্পাঙ্ক সমান হয়ে গেল N1 N2, তবে আমি রেডিওতে ওই অনুষ্ঠানটা পরিষ্কার এবং স্পষ্টভাবে শুনতে পাবো। কম্পাঙ্কটা যদি একটু এদিক ওদিক করে দাও, দেখবে 93.5 এর জায়গায় 93.6, 7, 8 যদি করে দাও, দেখবে আওয়াজটা নয়েজি আওয়াজ এসছে, একটু ঝিলঝিল আওয়াজ হচ্ছে, শব্দটা পরিষ্কার হচ্ছে না। ঠিক আছে, দুজনের কম্পাঙ্ক সমান হলেই, ম্যাচ হয়ে গেলেই শব্দে প্রাবল্য বা তীব্রতা বেড়ে যায়। কেন না, কারণ কম্পাঙ্ক সমান হয়ে গেছে, তার তীক্ষ্ণতাও বেড়ে যাবে, আরো প্রবল জোরে কম্পিত হবে। অনুনাদের জন্য কি করা হয়, সেতুর প্রতি যখন সেনাবাহিনী পারাপার করে সেতু, দেখবে মার্চ করে যেতে নিষেধ করা হয়। হ্যাঁ, এলোমেলো ভাবে পা ফেলে যেতে বলা হয়। কেন না, মার্চ করে গেলে সেতুর সেতুর যে স্বাভাবিক কম্পাঙ্ক আছে, আর সেনাবাহিনী মার্চ করছে, মানে লেফট রাইট 1 সেকেন্ডে পা, নির্দিষ্ট সংখ্যক পা পড়ছে উঠছে, তাহলে সেনাবাহিনীর পদপৃষ্ঠের সংখ্যা আর সেতুর স্বাভাবিক কম্পাঙ্ক যদি সমান হয়ে যায়, তাহলে সেতুটা আরো প্রবলভাবে কম্পিত হবে। ওকে, সেতুটা আরো প্রবলভাবে কম্পিত হওয়ার ফলে ভেঙে যেতে পারে। এই হচ্ছে ওনাদের উদাহরণ, বই তো আর অনেক আছে, একটু দেখে নেবে। আর শেষের দিকে একটুখানি আছে, এটা ক্লাস 9-এও পড়েছিলে, সুরযুক্ত শব্দ, সুরবর্জিত শব্দ। হ্যাঁ, এই আশা করি তোমাদের মনে আছে। সুরযুক্ত শব্দ মানে যে শব্দ শুনতে ভালো লাগে, কানের পক্ষে শ্রুতি মধুর, তাকে সুরযুক্ত। আর যে শব্দে কোনো মানে কি বলবো, কানের পক্ষে শ্রুতি কটু বা কানের পক্ষে পীড়াদায়ক, বেসুরো শব্দ যেটাকে বলি, সেটা হচ্ছে সুরবর্জিত শব্দ। সুরযুক্ত শব্দের মধ্যে আবার সুর আছে, স্বর আছে। ঠিক আছে, যে সুরযুক্ত শব্দে একটি মাত্র সুর আছে তাকে শুধু সুর বলা হয়, একটি মাত্র কম্পাঙ্ক থাকলে তাকে সুর, আর একাধিক কম্পাঙ্ক থাকলে তাকে স্বর। স্বরের আবার ভাগ আছে, মূল সুর, উপসুর, সমমেল ইত্যাদি।
ধরো তোমাদের বইতে একটা উদাহরণ দেওয়া আছে 200 300 400 200 300 400 500 600 700 800 এইসব হার্জ এইসব বিভিন্ন কম্পাউন্ডের শব্দ আছে। তাহলে এগুলো হয়ে গেল কি স্বর, এগুলো সব কি হলো স্বর। সব স্বর হলো। তার মধ্যে এই যে সুরের কম্পাঙ্ক সবচেয়ে কম সেটাকে কি বলবো মূল সুর। তাহলে এটা হচ্ছে 228 হচ্ছে মূল সুরের কম্পাঙ্ক সবচেয়ে কম। তাহলে বাকিগুলো হয়ে গেল কি উপসুর। তাই স্বরের মধ্যে যে সুরের কম্পাঙ্ক সবচেয়ে কম থাকে মূল সুর, বাকিগুলোকে বলা হয় উপসুর। উপসুরের মধ্যে আবার ভাগ আছে, একটা হচ্ছে সমমেল, একটা হচ্ছে অষ্টক, ঠিক আছে, ভাগ আছে। তো উপসুরগুলোর মধ্যে যে সুরের কম্পাঙ্ক মূল সুরের 2 গুণ 3 গুণ 4 গুণ। যেমন মূল সুরে 200 সঙ্গে 2 গুণ করলে 400 হচ্ছে, 200 সঙ্গে 3 গুণ করলে 3 গুণে 600 হচ্ছে, যে 400 600। 200 সঙ্গে 4 গুণ করলে 4 800। এইগুলোকে বলবো সমমেল, মানে যে মূল সুরকে 2 3 4 5 6 7 এই সব দিয়ে গুণ করলে এগুলো আসছে। আর অষ্টক মানে যে সুরের কম্পাঙ্ক শুধুমাত্র মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ। যেমন 400টাই মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ, 400 মানে মূল সুরের কম্পাঙ্ক 2 ইনটু 200 ইনটু 2। বাকি যেগুলো পড়ে রইল অর্থাৎ 300 500 700 এইগুলোকে শুধু বলবো এগুলো উপসুর, কিন্তু এরা সমমেল নয়। অষ্টক সমমেল হয়, সমমেল হয়, আর অষ্টক হয়, ঠিক আছে। আর এরা উপসুর হয়, সমমেল অষ্টক উপসুর হয়, কিন্তু সব উপসুর দেখো সমমেল নয়। এটা 300 হচ্ছে 200 দ্বিগুণ 3 গুণ হচ্ছে না, যুগ্ম অযুগ্ম গুণিত হচ্ছে না। মানে এইগুলো উপসুর, বাকিগুলো সমমেল। এগুলো আছে একটু দেখে নেবেন। আরেকটা যেটা আছে সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য, 3টে বৈশিষ্ট্য আছে। শব্দের তীব্রতা, তীক্ষ্ণতা আর গুণ বা জাতি, এগুলো ক্লাস 9এও ছিল ইত্যাদি। এই হচ্ছে জিনিস। এর মধ্যে পরের চ্যাপ্টারে যেগুলো বেশি কাজে লাগবে সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য কম্পন, অনুপ্রস্থ কম্পন বা তীর্যক কম্পন জিনিসগুলো কি, এদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো, এগুলো একটু ভালো বাড়িতে ভালো করে মোটামুটি পড়ে বুঝে নেবে, ঠিক আছে। তাহলে তোমাদের মোটামুটি এদিকটাও হয়ে গেল, অসুবিধা নাই। কম্পনের প্রকৃতি এগুলো একটু দেখে নেবে বাড়িতে, হ্যাঁ ঠিক আছে। নেক্সট ক্লাসে আমি তোমাদের তরঙ্গ গতি চ্যাপ্টারটা পড়াবো, ওকে ঠিক আছে, রাখছি, হ্যাঁ।